মানে ব্যাপারটা বই পড়ে না, ব্যাপারটা ঠিক নিজের থেকে একটা গাট ফিলিং যে এইভাবে করে তো খুব বেশি তো যাওয়া যাবে না, কিছু একটা করা দরকার। আমি ভালো ভালো মানুষ নিচ্ছি, ভালো ভালো মানুষের সাথে কারো কোনো সমস্যা নেই, কিন্তু সবাই মিলে রেজাল্ট্যান্ট ফোর্সটা কাজ করতেছে না। আমি যদি 10 জন, মানে ব্যাপারটা এরকম না যে 10 ক্ষমতা সম্পন্ন 10 জন মানুষ নিলে 100 আউটপুট পাচ্ছি, তা না। আমি এরকমও দেখেছি যে 10 ক্ষমতা সম্পন্ন 10 জন মানুষ নিয়ে আমি 10ও পাচ্ছি না। তখন ব্যাপারটা লিনিয়ার না। এবং কারণ একটাই, যে সেটা হচ্ছে যে মানুষ হচ্ছে কি একটা জিনিস, আর ওই মানুষগুলো কিভাবে কাজ করতেছে সেটা সম্পূর্ণ আর একটা জিনিস। তার মানে আপনি প্রসেস সেন্ট্রিকের সাথে আসলে টিম বিল্ডিং এর একটা বিশাল রিলেশন টানার চেষ্টা করছেন, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্টে। আচ্ছা আচ্ছা। মানে এটাকে যদি আমরা আবার একটু এক্সটেন্ড করে আবার বলি ডিপ্লয়মেন্টে যাব বা অমুক জায়গায় যাব কাস্টমার সেন্টার, তখন হয়তো আমার এই সংজ্ঞাটা ঠিক থাকবে না। কিন্তু আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে আমি আসলে প্রসেস সেন্ট্রিক ডেভেলপমেন্ট বলতে মোটামুটি বোঝাচ্ছি যে, মানে আমি যেটা বুঝেছি আর কি, সেটা হচ্ছে যে একটা টিম, একটা গ্রুপ অফ পিপুল কীভাবে একসাথে কাজ করবে, এটাকে কীভাবে ফর্মালাইজ করা যায়, এটাই হচ্ছে যে মূল বিষয়। এবং আউটপুট অনেকটা প্রোডাক্টিভ বা এফেক্টিভ কিছু একটা হবে। এবং আমি যেন জানতে পারি যে আমার রেজাল্টেন্ট শক্তিটা কত। আমি যদি 10 জন মিলে 100 না পাই, 80 পাবো, ঠিক আছে, 80 যেন আমি এনশিওর করতে পারি। এটি হচ্ছে যে আমার মূল বিষয় আর কি। আচ্ছা, তো মানে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি আসলে আপনার কথা শুনে বুঝলাম সেটা হচ্ছে এসডিএলসি যে ফেজটা রয়েছে সেই ফেজে তো আসলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন ডিজাইন আর্কিটেকচার, দেন ডেভেলপমেন্টের পোর্শনটা রয়েছে, তারপর টেস্টিং এবং রিলিজের পোর্শনটা। তো এই টিম বিল্ডিং এ তার মানে ওই যে এক একটা স্লটে যে আপনার 2টা বা 3টা করে যে মানুষ রয়েছে, ওই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের ফেজে যে মানুষগুলো রয়েছে তারা যে কাজটা করছে, তারা যে রিকোয়ারমেন্টটা কালেক্ট করছে, তারা কত সহজে ডিজাইন আর্কিটেকচারের লোকগুলোর কাছে এটাকে পৌঁছাতে পারছে, তাদের মেসেজটা পৌঁছাতে পারছে যে আসলে আমার এরকম চাই, তোমরা এরকম একটা আর্কিটেকচার তৈরি করে দাও আমাকে। এবং ওই বানানো আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে একটা ডেভেলপার যখন কোডিং করছে সে দেখতেছে যেন ওই ডিজাইন আর্কিটেকচারের মধ্যে সে থাকতে পারে। এবং টেস্টিং এই বা কিউএ প্রসেসটা পুরোপুরি এই যে এসডিএলসি যে ফেজগুলো বললাম সে মনিটর করে দেখতেছে যে যেরকম হওয়ার কথা ঠিক সেরকম হচ্ছে কিনা, এবং না হলে ফাইন্ড আউট দ্য বাগস অ্যান্ড ট্রাই টু ফিক্স ইট। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জন্যই আপনি হয়তো বা টিম বিল্ডিং এর ব্যাপারটাকে এত গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ, মানে আমি এটা অনেকটা বলি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট অনেকটা হচ্ছে যে ওই রিলে রেসের মতো আর কি, ব্যাটন পাসিং। এটা 100 মিটার দৌড় না আর কি, বা এটা ইভেন ম্যারাথনও না। এটা হচ্ছে যে অনেকটা আসলে রিলে রেস না। সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে যে নৌকা বাইচ। মানে এই এক্সাম্পলটা আমি আমার লোকজনকে প্রায়ই দিই যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে আমার সবচেয়ে ভালো পারফরমেন্স হয় তখন যখন সবাই সিনক্রোনাইজড হয়, মানে কার গায়ে শক্তি, কারো নৌকা বাইচে হচ্ছে একজন খুব দুর্বল লোক কিন্তু ফিট করে যায়, সুন্দর ফিট করে যায়। কারণ হচ্ছে তাকে রিদমটা মেনটেন করতে হবে, কত জোরে সে বাইলো এটা ফ্যাক্টর না। কারণ হচ্ছে যে ওই দুই পাশে 5 জন 10 জন আছে, সো ওই 10 জন প্রত্যেকে যদি খুব জোরে বায় এবং কারোর সাথে কারো রিদম না থাকে, কিচ্ছু হবে না। কিন্তু আমি যদি 5টা বাচ্চাকেও যদি খুব ট্রেনিং দিয়ে বলতে পারি যে খুব সুন্দর করে তুমি একদম টাইম সিনক্রোনাইজ করে খাও, ওরা ঠিকই জিতে যাবে। এটা হচ্ছে একটা দিক এই টিমের ব্যাপারটা। আরেকটা হচ্ছে যে সামনে যে আছে নৌকার গলুইতে যে বসে আছে তার ভূমিকাটা কি। এই জিনিসটা নৌকা বাইচে খুব ভালো বোঝা যায় না, কিন্তু এই জিনিসটা খুব বোঝা যায় হচ্ছে যে মিউজিক্যাল শোতে ভালো বোঝা যায়। মিউজিক্যাল শোতে যে মিউজিক ডিরেক্টর থাকে, যে উনি কিন্তু কিছুই করে না, আমরা প্রায় দেখি যে একটা লাঠি দিয়ে এদিক সেদিক করতেছে। ছোটবেলায় না, আমি এখনো মাঝে মাঝে প্রশ্ন করি উনি করে কি, ওনার কাজটা কি। এরকম তাল ঠোকাটা তো কর্মীর কাজ না, এটা তো শ্রোতার কাজ। কিন্তু মানে পরে জেনেছি যে সে হচ্ছে যে এটাকে কি বলা যায়, ঠিক সফটওয়্যারের ঠিক এই জিনিসটা নাই। সেটা হচ্ছে যে একটা ফিগার, যেই ফিগারটা আসলে সুরটাকে একটা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতেছে, বিশেষ করে ভায়োলিন বা অর্কেস্ট্রা, মানে খুব মানে কম্পোজিট, মানে যেখানে অনেক শত শত মানুষ বাজায়, সেক্ষেত্রে জিনিসটা খুব জরুরি। তা নাহলে আসলে সে হচ্ছে ফোকাল পয়েন্ট, তাকে ফোকাস করে বাকিরা বাজায় অনেকটা, আমার কাছে মনে হয় জিনিসটা। ও যদি না থাকতো তাহলে হয়তো এই সিনক্রোনাইজেশন হতো না, কারণ 100 জন লোক পরস্পরকে দেখা সম্ভব না। এটা হয়তো 2 জন, একটা 4-5 জনের ব্যান্ডে ওরকম কেউ না থাকলেও চলে। কিন্তু যখন আমরা যদি স্কেল নিয়েই কথা বলছি, সুতরাং 100 জনের ব্যান্ডে একটা ফোকাল পয়েন্টটা কি? হ্যাঁ, ফোকাল পয়েন্ট হচ্ছে যে একজন মানুষ সামনে যিনি ওইটা নাড়াচ্ছেন। তো
সেটাই, মানে যদি ব্যাপারটা হচ্ছে টিম বিল্ডিংয়েরই পুরো বিষয়টা, সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট যে করেছে সে যদি তার পরবর্তী টিমের কাছে, আমি যে বললেন যে বাটনটা পাস না করে দিতে পারে, সিনক্রোনাইজ না করে দিতে পারে, তাহলে সেটা যত ভালো রিকোয়ারমেন্ট অ্যানালিসিস হোক না কেন, এটা থেকে আর কোনো আর্টিফ্যাক্ট বেরোবে না। ওটা হয়তো খুব ভালো একটা রিকোয়ারমেন্টস অ্যানালিসিস ডকুমেন্ট হিসেবেই থেকে যাবে। এরকম প্রজেক্ট বাংলাদেশে বহুত হয়েছে, পৃথিবীর সব দেশে হয়েছে। আচ্ছা, তার মানে তো আসলে আমাদের এই রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল, এই ব্যাপারগুলো আসলে আমাদের এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের একটা মানে গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ অংশ। খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাচ্ছে। এবং আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে সফটওয়্যার ফার্মগুলো কাজ করছে, অফশোর হোক বা লোকাল মার্কেটই হোক, তারা এই ফেজগুলোর প্রতি কি গুরুত্ব দিচ্ছে, বা তারা কি ভাবতেছে এই ব্যাপারগুলো নিয়ে যে কিভাবে এই গাইগুলোকে, টেকনিক্যাল গাইগুলোকে এই ব্যাপারে ট্রেন করা যায়? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি অ্যাটলিস্ট যেই 10-11 বছর দেখেছি, সেখানে আমি বাংলাদেশের অর্গানাইজেশন, বাংলাদেশের মানুষ প্রত্যেকের মধ্যে একটা ক্রমান্বয়ে এইদিকে গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখছি। এমন না যে 10 বছর আগে যেমন ছিল তেমন আছে। আমি বলবো যে এখনকার ডেভেলপার্সরা, এখনকার সিইওরা, এখনকার কোম্পানির যারা ওনার বা যারা ম্যানেজার্স, তারা সবাই এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে বোঝে এবং সেই জিনিসটা প্রচণ্ড গুরুত্ব দেয়। কমিউনিকেশন স্কিল, রাইটিং, ডকুমেন্টেশন, ইন্টারপার্সোনাল স্কিলস দেয়। আচ্ছা, তো বর্তমানে আমাদের যে সফটওয়্যার ডেভেলপিং মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি যে ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে, তো এটাকে যদি আমরা আরো মানে ডেভেলপ করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি কোন কোন পয়েন্টগুলোকে, কি পয়েন্ট বলবেন যে আমাদের কিরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত? যে আমরা এখনো তো অনেকটা আমরা বিগিনার লেভেলে আসলে আছি। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে কম্পারিজন করলে আমরা দেখবো যে লাস্ট 10 বছরে তারা দৌড়ে অনেকটা এগিয়ে গেছে, আমরা তো অনেকটা পিছনে। তো আপনার এক্ষেত্রে কি মনে হয় যে আমাদের কোন কোন ফ্লগুলো বা কোন কোন স্পেশাল আমাদের জোর দিতে হবে, যেখানে আমরা এখনো অনেকটা কিছু শিখিনি? স্ট্র্যাটেজিটা আমাদের কি হওয়া উচিত আসলে? তো খুব পুরনো ইস্যু এবং মাঝে মাঝে ইস্যুটাকে আমার কাছে খুব রিয়াকশনের ইস্যু মনে হয়। যে অনেক সময় আমরা এটা কম্পেয়ার করি যে ও অত ভালো ছাত্র, তুই কেন অত ভালো হলি না, এরকম একটা ইস্যু আছে। এখন একটা দেশ একটা টেকনোলজিতে উন্নতি করতেছে বা একটা দেশে উন্নতি করতেছে, আমি জানি না আমার এই বক্তব্যটা হয়তো কিভাবে আসবে, ব্যাপারটা খুবই একটা পার্সোনাল ওপিনিয়ন। সেটা হচ্ছে যে মানে ইউ ক্যান বি বিগ ইন টু ওয়েজ, ইউ ক্যান বি বিগ ইন সাইজ, ইউ ক্যান বি বিগ ইন এসেন্স। এখন আমি এটার অর্থ এই না যে ইন্ডিয়া হ্যাজ বিকাম বিগ ইন সাইজ নট ইন এসেন্স, সেটা বলছি না। আমি বলছি যে কোনো কোনো ইন্ডাস্ট্রি আছে যেটা একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, তার আসলে অনেক মানুষ দরকার। কল সেন্টার, তার আসলে অনেক মানুষ দরকার। সো ওখানে একটা নাম্বারের ব্যাপার আছে। আবার পৃথিবীতে বেশ কিছু এরকম দেশ আছে না, যে সে ইসরায়েল। আমি ইসরায়েল সম্বন্ধে খুব বেশি জানি না, তবে এটা জানি যে লোক সংখ্যা অত বেশি না, কিন্তু যারা আছে তারা খুবই খুবই মানে উর্বর মস্তিষ্কের মানুষ। সবচেয়ে বড় কথা খুবই ফোকাসড, এবং তারা যখন যে 10টা-12টা টেকনোলজি বাছাই করে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এরকম। হ্যাঁ, যে পৃথিবীতে স্পেসিফিক কিছু টেকনোলজি আছে,